গোটা বিশ্বজুড়ে একটা বছর শেষ হচ্ছে, আর একই সঙ্গে বাংলাদেশে কি শেষ হচ্ছে আস্ফালন? তার কারণ অন্তর্বর্তী সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের পর এবার বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা কোণঠাসা হচ্ছে ইউনূস সরকার, এবং একই সঙ্গে বাংলাদেশে এবার আইসিসের দাপাদাপি। চারটে চতুষ্কোণে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। এবার ঢাকার রাজপথে উঠল আইসিস পতাকা। ইসলামিক স্টেট অফ ইসরায়েল অ্যান্ড সিরিয়া, আইসিসের ইরাক অ্যান্ড সিরিয়ার পতাকা উঠল ঘোড়ার পিঠে চেপে, গাজোয়া হিন্দে স্লোগান ঢাকার রাজপথে। এই ঘটনায় পুলিশ প্রশাসন নিশ্চুপ, তাতেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে এই জঙ্গি গোষ্ঠী আইসিস তারা গাজোয়া হিন্দে স্লোগান দিচ্ছে ঘোড়ার পিঠে চেপে প্রকাশ্যে, কোনো প্রতিবাদ প্রতিরোধ নেই প্রশাসনের। বাংলাদেশের ঘরে বাইরে একের পর এক চাপ বিধ্বস্ত বাংলাদেশে। এবার ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, আইসিস জঙ্গি গোষ্ঠীর এই দাপাদাপি রীতিমতো আরও কোণঠাসা করছে ইউনূস সরকারকে। ভারত বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশ মায়ানমার সীমান্তে একের পর এক ঘটনা যা পরিস্থিতিকে ক্রমশ প্রতিকূল করছে, জটিল করছে। তারই মাঝে ঢাকার রাজপথে আইসিস জঙ্গি গোষ্ঠীর ঘোড়ায় চেপে গাজোয়া হিন্দে স্লোগান। প্রশ্ন উঠছে বাংলাদেশের বছর শেষে পরিস্থিতি যাচ্ছে কোন দিকে? অন্যদিকে বাংলাদেশে অগস্টে শেখ হাসিনা 5ই অগস্ট দেশ ছেড়েছিলেন। আওয়ামী লীগের 16 বছরের সরকারের পতন ঘটেছিল, কিন্তু তারপর থেকে বাংলাদেশে দেখা গিয়েছিল অগস্ট সেপ্টেম্বরে দিকে দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একের পর এক মূর্তি ভাঙচুর, একের পর এক প্রতিবাদ, বিদ্রোহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা সংস্কারের দাবিতে যারা পথে নেমেছিলেন মৌলবাদী সংগঠন, তারা সরাসরি আক্রমণ শানিয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে। এমনকি বাংলাদেশের মাটি থেকে যেমন নিশ্চিহ্ন করার চেষ্টা, বাংলাদেশের টাকায় মুজিবারের ছবি ছাপানো হবে না, এবং একই সঙ্গে একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ, অত্যাচার, নিপীড়ন। তারই মাঝে আবারও বছর শেষে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর, একই সঙ্গে 4 জাতীয় নেতার ছবি ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। সেই ছবি সামনে এসছে, আপনাদের দেখাবো যে বাংলাদেশে আবারও ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু শহীদ বেদি। বাদ যায়নি দেশের 4 জাতীয় নেতার ছবিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, কোনো ব্যবস্থা নেই। টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি উদ্যানের এই ছবি আপনারা দেখছেন, বুলডোজার চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ বেদি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। 4 জাতীয় নেতা তার পাশে, তাদের উপরও এই হামলা চালানো হলো, তাদের মূর্তি ভাঙচুর হলো। টাঙ্গাইল থানার তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, কিন্তু ছবি স্পষ্ট বলছে অগস্টের পর থেকে বাংলাদেশে লাগাতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চলছে অন্তর্বর্তী সরকার বা সেই সরকারের পরিচালনা যারা রয়েছেন তাদের, বা যারা মদত দিচ্ছে তাদের। কিন্তু তারপর বছর শেষে আজ ডিসেম্বরের শেষ দিন 2024-এর, কিন্তু শেষ হচ্ছে না বঙ্গবন্ধুর ওপরে তার মূর্তি, তার শহীদ বেদি, তার ছবি, তার উপর একের পর এক হামলার ঘটনা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা ইসকনের মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কি বলেছেন দেখুন। এটা আনফর্চুনেট, গোটা বিষয় যেটা হচ্ছে আনফর্চুনেট। যারা দেশের জন্য দাঁড়িয়ে আছে ওদেরকে আমাদেরকে কখনো এরকম করতে নেই। এটা আনফর্চুনেট, গোটা বিষয়টা আনফর্চুনেট। এটা আনফর্চুনেট, গোটা বিষয় যেটা হচ্ছে আনফর্চুনেট। বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শহীদ বেদি, 4 জাতীয় নেতার ছবি, মূর্তি ভাঙচুর। এই ঘটনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী তার কি প্রতিক্রিয়া, কি মন্তব্য দেখুন। সরকার তারা বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ হচ্ছে বাংলাদেশে যে বিগত 4 মাস ধরে যে জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ড, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তাকে অবমাননা করা এবং রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শনকে ধ্বংস করা এবং প্রগতিশীল যে চিত্রকলা, আর্ট, কালচার যা ছিল ধ্বংস করা। অর্থাৎ তারা চাইছেন যে বাংলাদেশের জাতীয় যে সংহতি, বাংলাদেশের যে মূল জাতীয় চেতনা, বাংলা ভাষা কেন্দ্রিক, সংস্কৃতি কেন্দ্রিক, সেগুলোকে ধ্বংস করে মৌলবাদের ভিত্তিতে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। এবং এই জন্য তারা কিন্তু বিভিন্ন সময়ে যারা বুদ্ধিজীবী, উদারমনস্ক, তাদেরকে ভয় দেখাচ্ছে এবং সংখ্যালঘু ছেড়ে দিলাম তাদের উপর অত্যাচার করছেই। এবং
এই ইউনিট সরকার চাইছে যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লিখতে, যেখানে এরকম একটি মানে তাদের ধ্যান ধারণা যে পাকিস্তানের সাথে তারা ভালো ছিলেন, অর্থাৎ তারা এই 1971 যে স্বাধীনতা পেয়েছেন সেই স্বাধীনতা নয়, প্রকৃত স্বাধীনতা তারা পেয়েছেন 5 আগস্ট 2024। এবং এই মানসিকতা নিয়ে সরকারের প্রতিনিধিরা দেশ চালাচ্ছেন, তো তাদের কাছ থেকে উন্নত কিছু আশা করা যায় না, অন্য কিছুই আশা করা যায় না। 2024 একটা বছর শেষ হচ্ছে, কিন্তু বাংলাদেশে শেষ হচ্ছে না বঙ্গবন্ধুর ওপর হামলা, অত্যাচার এবং তার মূর্তি তাকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া, মৌলবাদীদের বিরুদ্ধে এই লাগাতার অভিযোগ। অশান্ত বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কি বলেছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, দেখুন। মানবতার ভিত্তিতে সেখান থেকে কি তারা ইউটার্ন করলো, অর্থাৎ ধর্মীয় সত্তাকে প্রেফারেন্স দিল, যে ধর্মীয় সত্তা তাদেরকে নৃশংস হত্যা করেছিল একটা সময় 71-এর আগে, তাদেরই কাউন্টার পার্ট পাকিস্তানের দ্বারা, পূর্ব পাকিস্তানের দ্বারা, পশ্চিম পাকিস্তানের দ্বারা। মানে এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে উপমহাদেশের ভারসাম্য, পলিটিক্যাল সোশ্যাল ভারসাম্যের ভয়ানক অধঃপতন। খেয়াল করুন, এই আইএস এর অত্যাচার যারা জানে, তারা জানে আইএস যেসব রাজ্যে দেশে উত্থান হয়েছে সেখানকার সাধারণ মুসলিমরা থাকতে পারেনি। আফগানিস্তান তার বড় উদাহরণ, সিরিয়া তার উদাহরণ। এরা এবার সনাতনীদের মারবে, সংখ্যালঘুদের মারছে, এরপরে টার্গেট হবে নিজেদের মধ্যে, শিয়া সুন্নি লড়াইটা হবে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে ভারত কিন্তু তার থেকে বেরোতে পারবে না। ইতিমধ্যে ভারতে কিন্তু অসম্ভব পরিমাণ অনুপ্রবেশ শুরু হয়েছে। কেউ জঙ্গি হিসাবে ঢুকছে, কেউ বাঁচার জন্য ঢুকছে, এবং সেখানে হিন্দু মুসলমান বলে কিছু থাকবে না। এই জায়গাটা আমি ভয় পাচ্ছি। এটা ইমিডিয়েট আন্তর্জাতিক মঞ্চে দেখা উচিত। আন্তর্জাতিক মঞ্চে ভারত এটাকে তুলুক। ভারত তা তুললে, আমি বললি এই ধ্বংসে কিন্তু ভারত তার প্রতিবেশী রাষ্ট্র সেও কিন্তু এই আঁচে পূর্বে ওরা শুরু করে দিয়েছে। এটা ভয়ানক এক্সট্রিমিজম। পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের সেনাদের দ্বারা নৃশংস অত্যাচার ছিল এক ধরনের পলিটিক্যাল এগ্রেশন। এটা কিন্তু আধিপত্যবাদ, এটা কিন্তু তা নয়, এটা ভিন্ন। এইটা মৌলবাদের চরম উত্থানে কোনো শেষ নেই। এর কোনো শেষ নেই, একটাই যে ধ্বংস। এরা ধ্বংস করবে, পার্শ্ববর্তী দেশকে ধ্বংস করবে। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির দিকে দিকে দিনে দিনে একের পর এক সময় এক একটা ছবি জানিয়ে প্রশ্ন উঠছে কতটা নিয়ন্ত্রণহীন পড়েছে অন্তর্বর্তী সরকারের গোটা পরিস্থিতি। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন সরাসরি। আর্যবাবু, আজ বছরের শেষ দিনে এসেও আলোচনা করতে হচ্ছে যে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি তা শেষ হচ্ছে না, কিন্তু আজ খুব তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে অগস্টের পর থেকে যখন লাগাতার সনাতনী, হিন্দু, সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আক্রান্ত হচ্ছেন, তখন প্রশ্ন তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে যে অন্তর্বর্তী সরকার এতটা নিষ্ক্রিয় কেন। শারদোৎসবের সময় দুর্গা প্রতিমা ভাঙচুর থেকে মন্দিরের ওপর হামলা, কিন্তু আজ ঢাকার মাটিতে যেভাবে আইসিস জঙ্গি গোষ্ঠী দাপিয়ে বেড়াচ্ছে, ঘোড়ায় চড়ে তারা নিজেদের স্লোগান দিচ্ছে, তাহলে সংখ্যালঘুদের রক্ষা কি নিজেদের দেশকে রক্ষার ক্ষেত্রেও তো নিষ্ক্রিয় হয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার বা ইউনূসের নেতৃত্বে এই প্রশাসন। সব মিলিয়ে কি পর্যবেক্ষণ আপনার? দেখুন, আমাকে একটু সময় দেবেন বলার জন্য। নিশ্চিতভাবে। সেটা হচ্ছে যে প্রথম কথা, আমি প্রথম দিন থেকেই বলে যাচ্ছি সেটা অনেক পরে আমি আবার বলছি যে অনেক পরে অনেক সংবাদ মাধ্যম এবং অনেক তথাকথিত বিশারদরা এই কথাগুলো বলছেন। সেই রিয়েলাইজেশনটা সরকারের এবং কারোর পক্ষে আমি কিচ্ছু দেখছি না। আমি ভারত সরকারের আমি মানে সোজাটাকে সোজা বলি, কালোটাকে কালো বলি, সাদাটাকে। ভারত সরকার যে নীতিটা নিয়েছেন সেটা একদমই ঠিক নয়। আমি প্রথমেই বলে দিয়েছিলাম এটা চূড়ান্ত অবনতি হবে। এবং এটা তো আর একটা দেখাই যাচ্ছে যে আপনার যেটা অপারেশন সার্চলাইট চলেছিল, যে জেনোসাইডটা, এবং ওই 30 লক্ষ মহিলাদের উপরে পাশবিক অত্যাচার, তার থেকেও বেশি অত্যাচার এখানে হতে চলেছে, বিকজ এখানে আইসিস এর মতন সংগঠন ইনভলভ। এবং অপারেশন সার্চলাইট 2.0 2024 আমরা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি প্রথমেই বলেছিলাম এখানে মিলিটারি ইন্টারভেনশন ছাড়া কোনো উপায় নেই। আপনি এখান থেকে কি করতে পারবেন? আমেরিকা হাত গুটিয়ে নেবে, কিচ্ছু করবেন। আমেরিকা কি করবে ওখানে? আমেরিকা 7000 মাইল দূর থেকে, আমি বলেই দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তখনই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে রিজিনাল সুপার পাওয়ারদের মেটাতে হবে, রিজিনাল পাওয়ারদের। তো আজকে ভারত সরকার একটা বিবৃতি দেন না, একটা কিচ্ছু দেন। বিবৃতি দিয়েই বা কি হবে? এখানে যারা আক্রান্ত
তাদেরকে আমরা তাদের সঙ্গে মানে শুধু ওই সহানুভূতির কথা দু একটা শুনিয়ে চুপ করে যাব? এটা হয় কখনো? না, এটা একেবারে হয় না। আমি এখান থেকে আর্যবাবু একটু বোঝার চেষ্টা করবো, আপনিই বলবেন, আমি একটু বোঝার চেষ্টা করবো। ভারত সরকারের বিবৃতি হোক, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের পরেই, তার কতটা ভূমিকা থাকবে তার থেকেও বড় প্রশ্ন যে বাংলাদেশে মায়ানমার বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মি তাদের দাপট নিয়ে চিন্তিত। বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একটা চিন্তা বেড়েছিল, তার কারণ বিভিন্ন জঙ্গিকে জেলমুক্তি ঘটানো, কিন্তু এই আইসিস, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, এই জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি প্রকাশ্য ঢাকার রাস্তায় ঘোড়ায় চেপে কোনো রকম কোনো পদক্ষেপ করতে পারছে না। এটা কতটা ভয়ঙ্কর, হাতের বাইরে চলে যাওয়ার পর এই পরিস্থিতি হতে পারে? এটা প্ল্যান। আপনাকে আমি বলেছিলাম যে সিরিয়া, মানে সিরিয়াতে আইসিস কি করেছে। মার্কেটে বা বাজারে আমরা পণ্য কিনতে যাই, তারা মার্কেটে স্লেভ যৌন দাসী হিসাবে মেয়েদেরকে বিক্রি করতো। সেইখানকার মহিলারা অস্ত্র তুলে তাদের হাতে, আমি বারবার বাংলাদেশের এই যারা অত্যাচারিত তাদেরকে বলেছি এবং আজকেও বলছি, এই মুহূর্তে যদি কেউ শোনেন, আপনারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলুন। সশস্ত্র যারা মারতে আসবে, মেরে হাত মানে ভেঙে গুঁড়িয়ে দিন তাদেরকে। মানে মানবাধিকারের প্রথম ধাপই হচ্ছে আত্মরক্ষার অধিকার, আর নিজেদেরকে আত্মরক্ষা করতে শিখুন। আর তার সঙ্গে ভারত সরকারের এখানে বিশাল ভূমিকা আছে, কারণ আমাদের জাতীয় নিরাপত্তা এখানে বিঘ্নিত। আর একটা জিনিস জেনে রাখবেন, এখানে এই যে তালিবানদেরকে পাকিস্তান, আমার অ্যাসেসমেন্ট যে আপনার প্ল্যান করে ঢুকতে দিচ্ছে আরো, যাতে পিওকেটা তালিবানদের হাতে ছাড়তে পারে। পিওকে তালিবানদের হাতে চলে গেলে বুঝতে পারছেন ভারতের পশ্চিম সীমান্তে কি অবস্থা হবে। একেবারেই মানে পাক অকুপাইড কাশ্মীরে যদি তালিবানরা নিজেদের ক্ষমতা কায়েম করে, সেক্ষেত্রে ভারতের কাছে উদ্বেগ বাড়বে। আমি এই প্রসঙ্গ নিয়ে আরো দীর্ঘ সময় আলোচনা করা প্রয়োজন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট পয়েন্ট আপনি বলেছেন যে পাকিস্তান চাইছে যে পিওকে, তালিবান, আফগানিস্তানের এই বাহিনী তেহরিকি তালিবান, তারা যদি নিজেদের ক্ষমতা কায়েম করে, তাহলে সেটা ভারতের ক্ষেত্রে অনেকটা উদ্বেগের বিষয়, অনেকটা দুশ্চিন্তার বিষয়। আমি আরো একটা বিষয় বোঝার চেষ্টা করি, যে ঢাকার মাটিতে আইসিস জঙ্গি গোষ্ঠী তারা দাপিয়ে বেড়াচ্ছে, ঘোড়ায় চেপে স্লোগান দিচ্ছে, এটা যদি প্ল্যান্ড হয়, কিন্তু অগস্ট সেপ্টেম্বর যখন অন্তর্বর্তী সরকার এলো, প্রাথমিকভাবে একটা ক্ষোভ আক্ষেপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে কি ছিল আমরা জানি, হামলা, মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর। আজ ডিসেম্বরের শেষে এসেও একই ঘটনার পুনরাবৃত্তি কি উদ্দেশ্যে? শেখ হাসিনা সরব হচ্ছেন বারবার তার জন্য? এটা তো হবেই। না, এটা তো হওয়ারই ছিল। আপনি একটু মনে করে দেখুন, রিকালেক্ট করুন, কোটা আন্দোলনের প্রথম স্লোগানটা কি ছিল? তুই কে, আমি কে, রাজাকার রাজাকার। তো কোটা আন্দোলন কিসের জন্য ছিল? যে শেখ হাসিনা চেয়েছিলেন, এবং তাতে খুব ভুল মনে করি না, তাদের একটা আপনার কোটা, বেসিক্যালি যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের একটা কোটা। তো তাদেরকে তো যারা অস্বীকার করেছে, তারাই এই আন্দোলনটা করছে, আন্দোলনের নামে মানে বেসিক্যালি টেরোরিজম করছে। তো সেখানে আপনার বিশ্বের ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আপনার আরো সুপার পাওয়াররা, চায়না বলুন, মস্কো বলুন, আমেরিকা বলুন, তারা চুপ করে দেখছে। হিউম্যান রাইটস কোথায়? হিউম্যান রাইটস ওয়াচ যেটা, তারা কোথায়? অ্যামনেস্টি কোথায়? তারা কোথায় কি করছে? আজকে চিন্ময় প্রভু তিনি বেঁচে আছেন কিনা তাই কোনো সন্দেহ, মানে আমরা জানি না। তো এদের তো গুপ্ত হত্যা করে দেবার পুরো প্ল্যান হচ্ছে, মানে ইট ইজ গোয়িং টু বি আ মাস জেনোসাইড। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিন্ময় কৃষ্ণ প্রভু তার কি খবর সে ব্যাপারে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই, অর্থাৎ যে সংশয় আপনি প্রকাশ করলেন। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্যবাবু সঙ্গে থাকুন। আরও একটা বিষয়, বাংলাদেশের আজ বছরের শেষ দিন আলোচনা করতে হচ্ছে একেবারে ধরে ধরে, যে বাংলাদেশের মাটিতে আবারও মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যারা আহ্বান করেছিল আন্দোলনের, তারা। কোন ভয়ে, কিসের ভয়ে? আপনাদের জানাই যে বাংলাদেশে আজ মার্চ ফর ইউনিটি এবং শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়, এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, তা নয়। মার্চ ফর ইউনিটি এবং হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান সেখান থেকে উঠছে, বোঝার চেষ্টা করব। এবং একই সঙ্গে আর্যবাবুর কাছে যাব খুব দ্রুত। বাংলাদেশের কোণে কোণে আমাদের নজর কিন্তু এই মুহূর্তে নজর রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাকিস্তানি পতাকা লাগানো গাড়ি, বাংলাদেশের মাটিতে, স্বাধীন বাংলাদেশের মাটিতে পাকিস্তানি পতাকা লাগানো গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। 1971-এ যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল, স্বাধীন দেশ হয়েছিল, সেই পাকিস্তানি পতাকা লাগানো গাড়ি, পাক পতাকা লাগানো গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন
পাকিস্তান এবং তালিবান, আফগানিস্তানের তালিবান গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে পাক সেনা এবং তালিবানের সঙ্গে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে, ভিসা পাসপোর্টে শিথিলতা এনেছে ঠিকই, কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারিভাবে এমন কোনো খবর নেই যে পাকিস্তানের সে দেশের কোনো উচ্চপদস্থ কেউ, কোনো রাষ্ট্রনেতা, কোনো এমন পদাধিকারী কেউ যে বাংলাদেশের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছেন যার গাড়িতে পাকিস্তানের পতাকা লাগানো। তাহলে কেন, কোথা থেকে এলো, এই প্রশ্ন জোরালো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়িতে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। আরও বিস্তারিত সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। আমি আর্য ঘোষের কাছে যাব, জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ। আর্যবাবু, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একটা সম্পর্কে সখ্যতা আনার চেষ্টা করছে। সরাসরি সিএনএ মুখোমুখি হয়ে বাংলাদেশের মেজর শরীফ তিনি বলছেন যে সারা জীবন কেউ শত্রু থাকতে পারে না, মিত্র শত্রু আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, নিজস্ব ব্যাপার। কিন্তু পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে কাছে টেনে নিচ্ছে আর পাকিস্তানও যে কৌশলে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, তাতে কি পরিণতির আশঙ্কা করছেন? দেখুন, আমি এটা বলেই দিয়েছিলাম, পরিণতিটা ভয়ানক হতে পারে, ভয়ানক হতে পারে। আর ভারত সরকার একটা দ্বিচারিতা করেন। আমি সোজা কথা আবার সোজাভাবে বলছি, ওই উগ্রপন্থার এগেনস্টে আমাদের প্রাইম মিনিস্টার বলবেন 5টা কথা, এখানে বিরোধী নেতার নিরাপত্তা বাড়ানোর যথেষ্ট আছে, তিনি তার অনেক কারণ আছে, কিন্তু তার নিরাপত্তা বাড়িয়ে শুধু কি হবে, এখানকার সাধারণ মানুষের নিরাপত্তার কি হবে? আজকে বর্ষশের অনুষ্ঠানে আমি অলরেডি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশকে সতর্ক করেছি, অনুরোধ জানিয়েছি যে যে জনজোয়ারটা নামে পার্ক স্ট্রিটের মতন জায়গায়, সেখানে একটা বিস্ফোরকবর্তী গাড়ি ঢুকে গেলে কি হবে? তাদের আগেই প্ল্যান করা উচিত ছিল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতন জায়গায় গাড়ি পার্কিং গুলো করানো হোক। সে সমস্ত কোনো প্ল্যানিং হয়নি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এই লুপহোলস গুলো ক্ষমার অযোগ্য এবং আমি অত্যন্ত কড়া ভাষায় প্রশাসনের নিন্দা করব। তারা এই কাজগুলো করেন না। কেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাকিস্তানের পতাকা লাগানো এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কি উদ্দেশ্য তার, বা কাদের আগমন ঘটেছে, নজর থাকবে। কিন্তু আমি আরও একটা বিষয় ঠিক 4:40 করে বিরতির আগে বলেছিলাম যে বাংলাদেশে আজ আবারও ইউনিটি ফর মার্চ, এবং সেখানে যে ছবি দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা উদ্যোগ নিয়ে শুরু করেছিল তাদের আবার পথে নেবে হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তৎকালীন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হচ্ছে। আসলে লড়াইটা এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মৌলবাদী নেতাদের কাঁধের সঙ্গে। আর্যবাবু, সরাসরি আপনার কাছে জানতে চাইছি যে মার্চ ফর ইউনিটি এবং সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাদের এই স্লোগান, তাদের এই হাসিনার বিরুদ্ধে আবারও পথে নামা, আসল লড়াই কি? না, আসল লড়াই করতে হবে। এটা দেখুন ছদ্মবেশের লড়াই। সেদিনকে আপনাদের এই অনুষ্ঠানে যে অতিথি মেজর এসেছিলেন, তিনি আমি ঠিক জায়গাগুলো তাকে ধরে দিচ্ছিলাম বলে আপনারা দেখে রাখবেন যে তিনি ওই প্রত্যেকটা কথা এড়িয়ে যাচ্ছিলেন, উল্টো পাল্টা কথা বলে, অ্যাকুজিশন দিয়ে ইত্যাদি করে। এটা হচ্ছে একদম ট্রেন মডিউল। আমি এদেরকে খুব ভালোভাবে জানি। আইএসআই এদেরকে ট্রেন করে দেয়। আপনার সে যত নম্র নম্র স্বভাবের একজন ছাত্র আসুক বা একজন ওই আপনার 80 বছরের বৃদ্ধ আসুন, সবাই এরা ট্রেন বাই আইএসআই। ঢাকা ক্যান্টনমেন্টে আইএস বসে আছে, জিএইচকিউ রাওয়ালপিন্ডিতে লোক বসে আছে, এদের মধ্যে ইন্টারকমিউনিকেশন হচ্ছে, সমস্ত কিছু মোবাইলে কখন কোন বক্তাকে কি বলতে হবে, কোন সাংবাদিক মাধ্যমে, এরা সমস্ত কিছু বলে দেয়। বালাকোট এয়ার স্ট্রাইকের পরে যারা সমস্ত প্রমাণ মেটাতে 1 মাস মতন সময় লেগেছিল, তারপরে তারা সাংবাদিকদের নিয়ে গেছিল, তারা সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আজকে ভারতীয় সাংবাদিকরা যদি গিয়ে পৌঁছতো ঢাকাতে, আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছতো, তারা কি দেখতো এই দৃশ্যটা? এখানে তো ওই পাকিস্তানের মতন ওরা অর্গানাইজ নয় না, এই বাংলাদেশ মিলিটারি। তো তার ফল তাই হচ্ছে। আপনার এখানে যে আরাকান আর্মি, তারা যে ঢুকছে, আরাকান আর্মির ওপরে যদি আকাশ থেকে আপনার ফায়ারিং শুরু হয়, তার ফলটা কি হবে আপনি বুঝতে পারছেন? কতটা স্প্রেড হবে, রিজিওনাল ইমব্যালেন্সটা কোথায়, রিজিওনাল স্টেবিলিটিটা আমাদের কোথায় যাচ্ছে?
আমাদের ঘরের পাশে এত কথা বলছেন এতটা এই বড় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সম্পূর্ণভাবে নিরাপদ, কোনো ভয়ের কিছু নেই। আমি আশ্বস্ত করছি, একদিকে বাংলাদেশের পথে বিভিন্ন জায়গায় একদিকে না, ISIS এটা তো বা আমি অন্যরা এটা বলেই পথে নেমে দিয়েছি। তাদের এটা ক্ষমতা কায়েম করছেন, আর অন্যদিকে সরকারের তরফ থেকে অন্তর্বর্তী সরকার ইউনূস কিছুদিন আগেই একেবারে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের মতো বলেছিলেন যে বাংলাদেশ শান্তিতে আছে, অন্যরা বেশি উদ্বিগ্ন কেন হচ্ছে। আজ একই কথা বলছেন যে সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা। টেররিস্টদের একটাই দুটো পন্থা হয়, আমি বলে দিচ্ছি, যে ডিনাই, অ্যাক্ট অ্যান্ড ডিনাই। আপনার কাজ অস্বীকার করো, টেররিজম উগ্রপন্থা করো এবং তার কাজকর্ম করো, মানুষ খুন করো নির্বিচারে এবং ডিনাই করো। আর দুটো অস্বীকার করা। আসবো অজয়বাবু আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে একবার শুনে নিই যে একদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে ব্যর্থতা, সব মিলিয়ে যে অশান্ত পরিস্থিতি, তবুও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আশ্বস্ত করছেন যেন গোটা বাংলা শান্তিতে সোনার বাংলা হয়েই রয়েছে। তার বক্তব্যে স্পষ্ট হচ্ছে, কি বলেছেন দেখুন। আসে এবং অনেক সময় আমাদের এখানে কিন্তু হাতিয়ার কি বলে গুলির আইসও কিন্তু আমাদের এখানে আহত হয়। এই জন্য আপাতত এটা বন্ধ রাখছে। পরিস্থিতিটা আরো একটু উন্নতি হলে, যেমন ধরেন এখান থেকে তাদের সরাই দেওয়া হয়েছে দ্বীপের থেকে, হয়তো এই এলাকায় হয়তো আর মাছ ধরার জন্য কোনো হয়তো সমস্যা হবে না। কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদের জেলে যারা আছে, এই জেলে ভাইদের আমি অনুরোধ করবো আপনারা জিরো লাইন ক্রস করেন না। যে আপনারা এই জিরো লাইন ক্রস করে যে সময় পারে বেশি লোক করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন। আপনি বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে বিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। আর এই সমস্যা কিছুটা হয়তো বলছে, দেখেন আপনি এই জালিয়া দ্বীপে আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হটাই দিচ্ছি। এই জালিয়া দ্বীপটা কিন্তু একটা হটস্পট ছিল এই মাদকের। প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরো দেশের একটা সমস্যা। এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। মানে রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না, এটা একটা ডিসিশন। কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা। যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে, এটা একটা সমস্যা। বাট এই 50 থেকে 60 হাজার এই রোহিঙ্গাদের কিন্তু ইন্টারনেটে কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু। আমি একেবারে এখান থেকে আর্য ঘোষ, জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, এটা বোঝার চেষ্টা করি যে অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে, যে ছবি বিভিন্ন আঙ্গিকে রোহিঙ্গা অনুপ্রবেশ, আরাকান আর্মির মায়ানমার সীমান্তে তাদের দখলদারি, আইসিস জঙ্গি গোষ্ঠী দাপিয়ে বেড়াচ্ছে ঢাকায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবারও নামছেন পথে। এমতো অবস্থায় ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে, একটা নতুন বছর রাত পেরোলেই 2025-এ পা দেবো, ভারতের কোন পদক্ষেপ করা উচিত? ভারতের দেখুন, একটা জিনিস প্রথমেই বলি, একটা ছোট্ট জিনিস অ্যাড করে নিয়ে, ওই ভদ্রলোক বোধহয় ভদ্রলোক যাকে দেখালেন উনি মাদকের কথা বলছিলেন কি? আমি যদি মাদকের কথা বলে থাকেন, যদি সঠিক শুনে থাকি, ওটাও পাকিস্তানি আইএসআই এর একটা সব থেকে বড় যে মাদক দিয়ে পুরো আপনার এই ইউথ মানে তাদেরকে পুরো ধ্বংস করে দেওয়া, তাদের যে ক্যাপাবিলিটিস আছে, এটা পাঞ্জাবে করে, জম্মু কাশ্মীরে করে। তো এইটা গেল একটা দিক। ভারত যতক্ষণ না আপনার এখানে আরাকান আর্মির কাছ থেকে শিখবে, বৌদ্ধিস্টরা তো এত অহিংস, কিন্তু ধর্মকে আপনি অস্বীকার করতে পারেন না। ধর্মটার রক্ষার দায়িত্ব সবার। এখানে আপনার তারা বৌদ্ধিস্টদেরকে অস্তিত্ব এবং তাদের ধর্ম সংকটে সেটা কেউ অস্বীকার করতে পারে না। এখানে যারা ওই সেকুলার কথা বলেন তাদেরকে আমি বলবো, আগে পড়াশুনো করে তারপরে সেকুলার কথাটা বলবেন। সেকুলার কথাটার মানে আপনার এ নয় যে আপনার কি বলে ধর্মনিরপেক্ষ। সেকুলার অক্সফোর্ড ডিকশনারিটা খুলুন, খুলে পড়ুন। সেকুলার কথাটার মানে হচ্ছে যারা কোনো ধর্মের অস্তিত্বতে বিশ্বাস করে না। একেবারে এই অর্থ মানে এর পেছনে রয়েছে কোথায় কি পরিস্থিতি, প্রতি মুহূর্তে নজর থাকবে। অনেক ধন্যবাদ আর্য ঘোষ, জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। তবে 4টে চতুষ্কোণে আমরা বোঝার চেষ্টা করলাম বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতিতে একের পর এক ঘটনায় অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6টা মাস অতিক্রান্ত, কিন্তু অতিক্রম করছে একের পর এক সীমা অশান্ত পরিস্থিতির। 4টে চতুষ্কোণ এখানে শেষ করছি। তবে অন্যান্য খবরের জন্য বাংলার যে কোনো কোণে, দেশের যে কোনো কোণে আপনাদের মনে নজরে থাকুক সিএন, খবরে থাকুন, সঙ্গে থাকুন।